শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, দুপক্ষকে সরিয়ে দিয়েছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ, নানা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। আমাদেরকে কোনো তদন্ত রিপোর্টের কোনো আপডেট দেওয়া হচ্ছেই না, উল্টো স্যাররা চলে যাচ্ছে। তাদের উপরে হামলা হয়েছিল, সেটার বিচারও আমরা পাই নাই। এমনভাবে একটা আদেশ করা হচ্ছে যে আগামী 2 তারিখে খোলা হবে, তো আমরা এতদিন কোথায় থাকবো? ঢাকা আসছেন মার্কিন 2 উপসহকারী মন্ত্রী, নির্বাচন ও মানবাধিকার সহ নানা ইস্যুতে আলোচনার সম্ভাবনা। গণতান্ত্রিক রোডম্যাপ তুলে ধরার চেষ্টা করবে সরকার। এক্সপোর্ট ফান্ডের 2 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশে, জানালেন ব্রিটিশ বাণিজ্য দূত। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। আলোচিত অর্থ লোপাট মামলায় বেলজিয়ামে গ্রেফতার ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসি। আগামী সপ্তাহে ব্রাসেলস পাড়ি জমাচ্ছেন গোয়েন্দা ও পররাষ্ট্র কর্মকর্তারা। বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ তদন্তে বিসিবিতে দুদকের অভিযান। খতিয়ে দেখা হবে বিগত বোর্ডের আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধরের জেরে সংঘর্ষে জড়িয়েছে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। ঘটনাস্থলে দেখা গেছে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। শিক্ষার্থীদের সরাতে তৎপর পুলিশ। তাৎক্ষণিকভাবে জানা গেছে ঢাকা কলেজে 2 শিক্ষার্থীকে মারধর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। এই সূত্র ধরেই সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। পরিস্থিতি আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে। সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ, আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? সংঘর্ষের আসল কারণ জানতে পেরেছেন কিনা? লোপা, আপনার শুরুর প্রশ্ন দিয়েই বলি, এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলা যায়, যেহেতু ঘটনা দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের পরপরই কিন্তু পুলিশ এসে দুপক্ষকেই নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং পরবর্তীতে তারা অনেকটাই তাদেরকে দুপক্ষের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদের দুপক্ষকে কলেজেই পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িয়েছে তাদেরকে পুলিশের একটি টিম ঢাকা কলেজের ভিতরে নিয়ে যায় এবং সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা ছিল তাদেরকেও পুলিশের আরও একটি টিম তাদেরকে সিটি কলেজে ভিতরে নিয়ে যায়, যার কারণে বলা যায় এখন পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচলও স্বাভাবিক। এখানে আছেন পুলিশের রমনা বিভাগের পুলিশ কমিশনার, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। মাসুদ ভাই, পরিস্থিতি এখন তো স্বাভাবিক, গাড়ি টাড়ি সব চলতেছে, যানবাহন চলতেছে, সব রাস্তায় ক্লিয়ার। এদের তো আসলে কারণ লাগে না, তুচ্ছ কারণে আসলে এদের মধ্যে মারামারি হয় প্রায়। এই যে ঢাকা কলেজ আর সিটি কলেজ, আজকে যেটা হয়েছে, ওরা ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি এই যে সিটি কলেজে যারা স্টুডেন্ট ছিল বাসে যাচ্ছিল, বাস থেকে নামায় নাকি 2 জনকে মারছে। কি কারণে মারলো, এর পিছনে কারণটা কি, এটা আসলে সময় লাগবে বা ওদের সাথে দেখি কথা না বললে বোঝা যাবে না। তো এই অবস্থা থেকে শুরু হয়েছে এদের আর কি। ধন্যবাদ আপনাকে। লোপা, যেমনটি শুনছেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সকাল 11টার দিকে ঢাকা কলেজের 2 জন শিক্ষার্থীকে বাস
বাস থেকে নামিয়ে সিটি কলেজের সামনে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা পাল্টা আক্রমণ করে এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও তখন আক্রমণে যায়, যার কারণে দুপক্ষের মধ্যে মারামারি হাতাহাতির ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ এসে মাঝখানে ঢুকে দুপক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং বলা যায় যে সর্বশেষ যে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লোপা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে 10 ঘন্টা পর তালা খুলে দেয় বিক্ষোভকারীরা। গতরাতে মূল ফটকে তালা দেওয়ার পর সকাল থেকে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল ক্রসিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুলতানুল আরেফিনকে মারধর করে দুর্বৃত্তরা। ঘটনাটি তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ ক্ষুব্ধ শিক্ষার্থীদের। পরে রাতেই মূল ফটকে তালা দেন তারা। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলে বিক্ষোভ। মূল ফটকে তালা দেয় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা কোনো যানবাহন বের হতে বা প্রবেশ করতে পারেনি। পরে বেলা 11:30টার দিকে প্রশাসন এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। আমি বাইকে ছিলাম, তখন একটা সিএনজি হচ্ছে আমার পায়ের উপর দিয়ে তার ওই চাকাটা নিয়ে যায়। তো আমি স্বাভাবিকভাবে ওখানে রিয়েক্ট করি, তখন কিছু ওইখানে পাশে হচ্ছে একটা মাহফিল চলতেছিল, কিছু মানুষ হচ্ছে ওইখানে জড়ো হয়ে যায়। ক্যাম্পাসের মধ্যে অতি দ্রুত চক্রাকার বাস দেওয়া হোক, যাতে শিক্ষার্থীরা তাদের এই ঝামেলা থেকে, এই হ্যাসেল থেকে মুক্তি পায়। সিএনজি ড্রাইভাররা জড়ো হয়ে এবং এলাকাবাসী থেকেও কয়েকজন এসে আমাদের শিক্ষার্থীদেরকে মারছে। বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সচল রাখার জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে বিধান করা যায়, আরও সেই কাজগুলো আমরা করার জন্য হচ্ছে। দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু, হল খুলে দেয়া সহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুর থেকে তারা এই কর্মসূচি শুরু করে। আন্দোলনরতরা জানিয়েছেন, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। এছাড়া হল বন্ধ থাকায় বিপাকে অনেক শিক্ষার্থী। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আবাসিক হলগুলো খুলবে 2 মে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এসব বিষয়ে আজ আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, আমরা এই বিষয়ে একটু জানবো। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রবীর, দুপুর নাগাদ কর্মসূচির ব্যাপারে আরো জানানোর কথা, একটু এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই। কর্মসূচি সম্পর্কে ছাত্ররা কিছু জানিয়েছে কিনা? কর্মসূচি শেষ হয়েছে কিছু সময় আগে। দুর্বার বাংলার পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের যে বিক্ষোভ সমাবেশ ছিল সেটি তারা সম্পন্ন করেছে। এখন তারা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টের যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকদের কাছে সাধারণ শিক্ষার্থীরা আহ্বান জানাচ্ছে যে তারা হলে প্রবেশ করতে চায়, একই সঙ্গে একাডেমিক কার্যক্রম শুরু হবে। এই বিষয়টিতে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে শিক্ষার্থীদের। এজন্য তারা প্রতিটা ডিপার্টমেন্টের সামনে যাচ্ছে, সেই ডিপার্টমেন্টের সামনে যেয়ে তারা শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছে তাদের সাথে যেন একাত্মতা ঘোষণা করে এবং তাদের যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেই শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে যিনি সকলের সহযোগিতা করে। এবং তাদের যে নতুন কোনো কর্মসূচি সে সম্পর্কে আমরা এখনও জানতে পারিনি, সেটা হয়তো তারা পরে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে এটি জানাতে পারে। আমরা একটু জিজ্ঞেস করব শিক্ষার্থীদের কাছে যে এখন আপনারা আসলে কি করছেন। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে সাধারণ শিক্ষকেরা আছে তারা আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা বিগত 3 দিন ধরে প্রশাসনিক ভবনের সামনে প্রায় খোলা মাঠে আমরা শুয়েছিলাম, আমাদের প্রশাসন থেকে সদয় দৃষ্টি জানায়নি। তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষকেরা আমাদের সহায়তা করুক, আমরা যাতে হলে প্রবেশ করতে পারি, যাতে আমরা হলে প্রবেশ করতে পারি, আমাদের দাবি মেনলি হলে প্রবেশ যাতে চালু হতে পারে। অবশ্যই। একই সাথে আমরা জেনেছি যে 37 জন শিক্ষার্থীর যে বহিষ্কারদের দেওয়া হয়েছে এবং কাদের তারা তালিকাতে কারা আছে এটা কিন্তু আমরা এখনো জানি না বা আপনারাও জানেন না। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি?
এই বিষয়ে মন্তব্য হচ্ছে যে আমরা শুধুমাত্রই চাই যে আমাদের যেন ন্যায় নীতির সাথে সঠিক সব সুবিচারটা নিশ্চিত করা হয় এবং 18 তারিখে যে হামলা হয়েছে সে হামলায় যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদেরকে বহিষ্কার করা হয়। কিন্তু আদৌ কি তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিনা এ ধরনের কোনো ধারণা আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখনো জানানো হয়নি। এই দাবিটি আমরা আগেও শুনেছিল অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের 37 জন শিক্ষার্থীদের গতকাল সিন্ডিকেটের 101তম সভায় যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে সেটি তারা এই বহিষ্কারাদেশ মানছে না। একই সঙ্গে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, বহিরাগত যারা জড়িত ছিল তাদের শাস্তি আসলে তারা দাবি করেছে। সেই দাবিতে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং সর্বশেষ আন্দোলন 3টা বিষয়ের উপর দাঁড়িয়েছে। একটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তাদের শিক্ষা কার্যক্রম খুলে দিতে হবে, হলগুলো খুলে দিতে হবে এবং যে 37 জনকে বহিষ্কারাদেশ দিয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি সেটি না হয় তাহলে তারা যে আন্দোলন ঘোষণা করবে সেটি হয়তো আগেই বলেছি আপনাকে, কিছু সময়ের মধ্যে তারা হয়তো প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আরো কর্মসূচি দিতে পারে। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মে মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন করা হবে। ওই মাসেই ডাকসুর ভোটার তালিকা দেয়া হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছরের জানুয়ারিতে ডাকসু গঠনতন্ত্র সংশোধন পরিমার্জন করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠকও হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে। সেই বিষয়গুলো ডিন ও সিন্ডিকেট কমিটি যাচাই বাছাই করছে। ডাকসু নিয়ে পরামর্শ কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের ভাষ্য, আগামী মে মাসের শুরুতে ডাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে। মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। এরপরই ডাকসু নির্বাচনের তফসিল দিবে কমিশন। তখন নির্ধারিত হবে ডাকসু নির্বাচনের দিনক্ষণ। আলাদা সফরে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে নীতি নির্ধারকদের সাথে কথা বলবেন তারা। বিশ্লেষকরা বলছেন, দেশ যে গণতান্ত্রিক উত্তরণের পথে এগুচ্ছে সেই বার্তা স্পষ্ট করতে হবে সরকারকে। পাশাপাশি নেতিবাচক প্রচারণার বিপরীতে উদার নৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে সরকারের পদক্ষেপও তুলে ধরার কথা বলছেন তারা। যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপ, তারপর চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য 3 মাসের স্থগিতাদেশ। নতুন করে যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ যুদ্ধের শঙ্কা। এমন অবস্থায় 16 এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এলচুলিক। পরদিন আসছেন পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর প্রধান অ্যান্ড্রু হেরাপ। আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংস্কারের কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলছে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা। সংস্কার, নির্বাচন ছাড়াও মানবাধিকার ও গণতন্ত্র নিয়েও আগ্রহ আছে ট্রাম্প প্রশাসনের। এসব ইস্যু উঠতে পারে আলোচনায়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে মানে বেশ ফার্স্ট একটা ভিজিট, রিলেশনশিপের মধ্যে বেশ একটা ডাইমেনশনাল একটা শিফট তো হচ্ছেই। আগে তো একটা বাইপার্টিসান ছিল, এখন তো অনেক কিছু অপ্রত্যাশিতভাবে চলে আসতেছে। আমরা একটা সাস্টেইনেবল ডেমোক্রেটিক প্রসেস তৈরি করবার জন্য আমরা সবাই কাজ করছি। সেটার সাথে যদি আপনি রিফর্ম প্রসেসকে বলেন, সামনে পার্টিগুলোকে নিয়ে নির্বাচনের কথা বলেন, তো সেটাকে আপনি রাখতে পারেন। বিল্ড আপ সাস্টেইনেবল ডেমোক্রেসি। আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেটার কিন্তু এটা একটা বার্তা দেয়। মাইনরিটি ইস্যুস যদি তারা রেজ করে এবং সেটা আমাদেরও কনসার্ন, এবং সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া উচিত যে এটা মানে একদম অগ্রাধিকার দিয়ে আমরা অ্যাড্রেস করব। বাংলাদেশ ভারত চলমান টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির নানা জটিল হিসেবের সাথে সম্পৃক্ত। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, নানা চাওয়া পাওয়া। সেই সাথে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ড সহ ভারতের প্রতি সহানুভূতিশীলদের প্রাধান্যও ভাবাচ্ছে বাংলাদেশকে। চীন মানে একটা রিলায়েবল পার্টনার, আমাদের ট্রেডিং পার্টনার, আমাদের সাথে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, সেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে। এই জুলাইয়ের পরেও তো ভারতের সাথে যে সামরিক ধরেন যে মহড়াগুলা ছিল সেগুলোও তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তো ঠিকভাবেই ক্যারি আউট হচ্ছে। বাংলাদেশের উদারনৈতিক চরিত্রটা বজায় রাখার জন্য তাদের একটা বিশেষ আগ্রহ আছে, এবং এখানে আমি বাইরের পৃথিবীতে বাংলাদেশ নিয়ে যেসব বিষয়ে নেতিবাচক খবরাখবর বেরোচ্ছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমরা সত্যি সত্যি এই ব্যাপার কি করতে চাই
এর একটা মোটামুটি রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে, কারণ এটা কিন্তু তাদের আগ্রহের জায়গা। এককভাবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলমান সংকট কাটাতে ঢাকা ওয়াশিংটন আসন্ন বৈঠক কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। আই থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি এই ভিজিটটাতে, এবং আমাদেরকে পার্সপেক্টিভটা প্লেস করতে হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক সংলাপ মে মাসে শেষ হবে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেটি আবারও ফিরবে, এমনটাই তার প্রত্যাশা। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়েই মতপার্থক্য দূর করা সম্ভব হবে। একই সাথে যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেদিকে অগ্রসর হতে পারবে বলে জানান তিনি। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলোর বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে বলেও মনে করেন। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবি জানান ববি হাজ্জাজ। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, এটা মানুষের মুখের কথা, নিজস্ব বক্তব্য নয়। এই মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচন কবে হতে পারে এ নিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে অবহিত করেছেন। এ বিষয়ে উপদেষ্টার কিছু বলার নেই। চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানে আগের দিন হামলার ঘটনা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সব ব্যবস্থা নেবে সরকার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী জানান, বিশেষ ক্ষমতার ব্যবহার বেআইনি কাজ নয়। এই আইন শুধু মডেল মেঘলা আলমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না, অন্য ক্ষেত্রেও এই আইনের ব্যবহার করা হয়েছে। এই জন্য যে আমরা কিন্তু রাঘব বোয়াল কাকে ছাড় দিচ্ছি না, আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। 6 দফা দাবিতে বিক্ষোভ করছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে। তারেক, কি কি দাবি জানিয়েছে শিক্ষার্থীরা, একটু বিস্তারিত জানতে চাই। এখন থেকে রাজশাহীর যে রেলগেট এলাকা রয়েছে, রেলগেট এলাকায় 6 দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং এখন পর্যন্ত যে এখানকার যান চলাচল সেটি বন্ধ রয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে জানবো আপনাদের দাবি দেওয়া কি, কেন আপনারা আন্দোলন করছেন, একটু বলবেন। আচ্ছা, আমাদের যে সকল দাবি দেওয়া তার মধ্যে যেটা প্রধান দাবি দেওয়া, আমাদের 1 নম্বর যেটা দাবি আছে, সেখানে বিগত দিনে কিছুদিন আগে ঈদ পূর্ব মুহূর্তে হাইকোর্ট একটি রায় দিয়েছে, ক্রাফট ইন্সট্রাক্টর অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা ল্যাবে দেখাশোনা করে, ল্যাবের যন্ত্রপাতি দেখাশোনা করে, ল্যাবের যন্ত্রপাতির ওপর ধুলা পড়ে গেলে সে ধুলা তাদের মোছা দায়িত্ব আর কি। যন্ত্রপাতি হারাই গেলে সেটা তাদেরকে দেখাশোনা করতে হয় যে যাতে কোনোভাবে সেখান থেকে যন্ত্রপাতি না হারায়। এখন একজন ল্যাব সহকারী 13তম গ্রেডের ব্লক পোস্ট হওয়ার পরেও কিভাবে তারা হাইকোর্টে একটা মামলা করে বা হাইকোর্টে একটা রিট করে, সেটার ফলে হাইকোর্ট তাদের পক্ষে ঈদ পূর্ব মুহূর্তে একটি রায় দেয়। তারা কোন সাহসে ব্লক পোস্ট থাকার পর বা তারা একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর তারা কিভাবে একজন শিক্ষক পদে পদোন্নতি চায় এবং হাইকোর্ট কিভাবে সেটি সম্মত প্রদান করে তাদেরকে সে রায়ের পক্ষে সে রায় দিয়েছে এবং তাদের যে দাবিটা ছিল সে দাবির পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে বিগত দিনে। ওই রায়টা ছিল যে তাদেরকে 13তম গ্রেড থেকে তাদেরকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র ইন্সট্রাক্টর অর্থাৎ শিক্ষক পদে 30 থেকে 50% পদোন্নতি দেওয়া হবে। এখন যিনি ল্যাবের মধ্যে যন্ত্রপাতি পরিষ্কার করে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে, কি অবস্থা একটু বলবেন?
আমাদের এখানে জেলা প্রশাসক স্যার আসতে চেয়েছেন, তার সাথে কথা বলে আজকের মতো আমরা এখানে কর্মসূচি স্থগিত ঘোষণা করব এবং আমাদের দাবি যদি মানা না হয় আমাদের আগামীকাল থেকে আমাদের কর্মসূচি ব্লকেট কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী রেলগেট এলাকা যেটি রয়েছে, রেলগেট এলাকাতে দীর্ঘক্ষণ থেকে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং কারিগরি ছাত্র আন্দোলনের এই যে 6 দফা দাবি, তার মধ্যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত জুনিয়র ইনস্ট্রাকশন পদের যে ড্রাফট এবং বিভিন্ন মোটামুটি 6টি দাবি নিয়ে তারা আন্দোলন করছে। এবং এই একটু আগে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেই সাথে সাথে সেনাবাহিনীর কয়েকটি টিম এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। বুঝতে পেরেছি তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের প্রিজন ভ্যানে হাজির করা হয়। 3 পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। মানবতা বিরোধী অপরাধের অন্য মামলায় গ্রেফতার এই 3 পুলিশ কর্মকর্তাকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আজ গ্রেফতার দেখানো হয়। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি ছুড়ে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল তখনও একজন জীবিত ছিলেন, তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে ব্রিফিং চলছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আক্রমণাত্মক অবস্থায় এরাই ছিল এবং এরা গুলি করেছে, এদের গুলিতেই মারা গেছে, শহীদ হয়েছে। কাজী এরা হচ্ছে মূল পারপেট্রেটর এবং যারা ফ্যাসিলিটেট করেছে তদন্ত করে আমরা তাদের নাম অবশ্যই আনব। এই বিষয়টা আমরা ব্যাখ্যা করি। আমরা আগেই বলেছি, আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় আগেই বলেছেন যে আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারবো। সোহেলের বিরুদ্ধে আপনাকে আমি বললাম, সেটা হচ্ছে যে জনৈক গোলাম মুর্তজা মাহিন, যার বাড়ি রাজশাহীর 4 ঘাটে, তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ঢাকায় দেখা করতে আসার পরে তাকে ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীকালে বিষয়টা আমরা এখনও ফাইনাল করিনি। পরের যেটুকু বিষয় আমরা যতটুকু জানি, আমাদের কাছে নলেজ এসেছিল ওই সময় যে একটা রিট পিটিশনের দায়ের প্রেক্ষিতে পরবর্তীকালে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। এটা 2000। দর্শক, ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা 2টি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচলে নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপতথ্য মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে সাথে সাথেই সঠিক ন্যারেটিভ তৈরি করতে হবে। ফ্যাক্ট চেকিং এর আধুনিক যন্ত্রপাতি দেশে নেই জানিয়ে ফয়েজ আহমদ বলেন, সক্ষমতার সবটুকু দিয়ে গুজবের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা হবে। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ে 2 দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 48 জনসংযোগ কর্মকর্তা। প্রশিক্ষণ দিচ্ছেন কদরুদ্দিন শিশির ও মিনহাজ আমান। শুধু অতীতের ভিত্তি ধরে রাখা নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য।
সম্প্রতি ঢাকা সফরে এসে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। তার ইঙ্গিত, ইউকে এক্সপোর্ট ফান্ডের 2 বিলিয়ন পাউন্ড ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে। তার আগে বাংলাদেশকে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন যোগ দিয়েছিলেন এবারের বিনিয়োগ সম্মেলনে। বক্তব্য রেখেছেন উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বে। সম্মেলনের পর যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হন একান্ত সাক্ষাৎকারে। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দান এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটানোকে বিস্ময়কর মনে করেন এই ব্রিটিশ দূত। আমি সবশেষ এখানে এসেছিলাম 2017 সালে। তখন ঢাকার বাইরেও সফর করেছিলাম, এবার পুরো সময় ঢাকাতেই। তবে 2টা পরিবর্তনের কথা আমি বলতে চাই। প্রথমত, রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশের মানুষের উদারতা, যেখানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে। দ্বিতীয়ত, গত বছরের ঘটনাগুলো, ছাত্রদের সাহসিকতা এবং প্রাণহানির ঘটনা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিমুখী বাণিজ্যের অপার সুযোগ রয়েছে, এমনটাও জানান উইন্টারটন। বলেন, বাংলাদেশি পোশাক খাত প্রতিষ্ঠিত, তবুও ব্রিটিশ কোম্পানিগুলোর কাজের সুযোগ রয়েছে। এছাড়া জলবায়ু সংকট মোকাবেলা, এভিয়েশন, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক কাজের সুযোগকে কাজে লাগাতে চান তিনি। আমি জানি এখানকার গার্মেন্টস খাত প্রতিষ্ঠিত, তবুও ব্রিটিশ কোম্পানিগুলোর সুযোগ আছে। পরিবেশ বান্ধব শিল্প খাতও একটি বড় বিনিয়োগের ক্ষেত্র, যা জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর হবে। এভিয়েশন এবং শিক্ষা খাতও গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিরক্ষা খাতেও সহায়তা বাড়ানো সম্ভব। জানান, ইউকে এক্সপোর্ট ফান্ডে 2 বিলিয়ন পাউন্ড রয়েছে, যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এছাড়া 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও কম শুল্ক হার সুবিধা 2029 পর্যন্ত অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ব্রিটিশ এক্সপোর্ট ফান্ডে রয়েছে 2 বিলিয়ন পাউন্ড, যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে সহায়ক হতে পারে। এটা আমাদের পক্ষ থেকে একটি বার্তা যে আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আমরা শুধু অতীতের ভিত্তি ধরে রাখব না, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্পর্ককে আরও বিস্তৃত করতে চাই। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আমলাতান্ত্রিকতা কমাতে হবে বাংলাদেশকে। ব্রিটিশ বাণিজ্য দূত বলেন, বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চান। আইন শৃঙ্খলা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক, যা ব্রিটিশ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বাড়াচ্ছে বলে জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, খুলনা থেকে তরমুজ বোঝাই একটি ট্রাক ঢাকা আসছিল। রাত 3:30টার দিকে মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। মহাসড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ট্রাকটি। ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় 2 ঘন্টায় গাড়ি থেকে 2 জনকে বের করে। ঘটনাস্থলেই মারা যান হেলপার ফয়সাল খান। হাসপাতালে নেওয়া হলে চালক মোহাম্মদ ইদ্রিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় ডাম্প ট্রাক চাপায় মারা গেছেন মসজিদের এক ইমাম। এদিকে ঝালকাঠিতে একটি বাস খাদে পড়ে 13 যাত্রী আহত হয়েছেন। ভোর 5টার দিকে সদর উপজেলার ইছানীল এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল সাকুরা পরিবহনের। ইছানীল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ভেতরে থাকা যাত্রীরা আহত হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসে এক নারীকে পেটানোর ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার ও অভিযুক্ত কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। ওসি জানান, নারীর প্রতি সহিংসতার অপরাধে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। তাদের আজ আদালতে তোলার কথা, তবে ভুক্তভোগী তরুণীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। সম্প্রতি এক নারীকে হেনস্থা ও মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, খিলগাঁয়ের একটি কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক নারী। এ সময় কয়েকজন কর্মচারী তাকে থামানোর চেষ্টা করেন। এর মধ্যে একজন ওই নারীকে ঘাড় ধাক্কা দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে পুলিশের। পরে সোমবার বিকেলে ওই কফি শপে অভিযান চালিয়ে ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। আমরা এখানে এই ঘটনার সাথে সম্পৃক্ত দুজনকে শনাক্ত করি। তাৎক্ষণিক কফি হাউসের কর্মী শুভ সূত্রধর এবং ম্যানেজার আল আমিনকে আমরা তাৎক্ষণিক গ্রেফতার করি। এই ঘটনায় ভুক্তভোগী তরুণীকে খুঁজে না পাওয়ায় পুলিশি বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান ওসি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখন যেহেতু একটা ফৌজদারি অপরাধ, এখানে আমরাই নিজেরা বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের। এখন আন্ডার ইনভেস্টিগেশন, পরবর্তীতে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা বা আরও কেউ এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা, সেগুলি আমরা পরবর্তী তদন্তে আমরা বের করে নিয়ে আসবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করছেন ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এই বিষয়ে তদন্ত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 51 জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির প্লাতাউ রাজ্যের উত্তরাঞ্চলে ঘটে এই হামলা। কর্তৃপক্ষ জানায় নিহতদের গণকবর দিয়েছিল আততায়ীরা। বাস্সা জেলার একটি গ্রাম থেকে 51 জনের মরদেহ উদ্ধার করা হয়। বন্দুকধারীদের হামলায় আরও বেশ কয়েকজন আহত। একে ভয়াবহ হত্যাযজ্ঞ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এখনও হামলার কারণ জানা যায়নি। গেল সপ্তাহেও একই অঞ্চলে একাধিক হামলায় 52 জন নিহত হন। বাস্তুচ্যুত হয় আরও 2000 মানুষ। ভারতে আবারও আলোচনায় 2 মামা ভাগ্নের ব্যাংক জালিয়াতি। 180 কোটি মার্কিন ডলার হাতিয়ে নেয়ার ঘটনার প্রায় 7 বছর পর বেলজিয়াম থেকে গ্রেফতার হলেন দেশটির আলোচিত হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। ভাগ্নে নীরব মোদির সঙ্গে মিলে ভারতের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির মামলায় তাকে গ্রেফতার করা হয়। ভারতে ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে ব্রাসেলস পাড়ি দিচ্ছেন দেশটির গোয়েন্দা ও পররাষ্ট্র কর্মকর্তারা। ভারতের সবচেয়ে বড় ব্যাংকগুলোর একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 2018 সালে এই প্রতিষ্ঠানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারতীয় অর্থনীতিতে। ব্যাংকটির মুম্বাই শাখা থেকে আনুমানিক 14,000 কোটি ভারতীয় রুপি হাতিয়ে নেয়ার প্রমাণ মেলে। আর বহুল আলোচিত এই স্ক্যামের সাথে নাম উঠে আসে 2 হীরা ব্যবসায়ী মামা ভাগ্নে মেহুল চোকসি এবং নীরব মোদির। আর্থিক কেলেঙ্কারির এই ঘটনায় ভাগ্নে নীরব মোদিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় মামা মেহুল চোকসির বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই দেশ ছেড়ে পালান ওই 2 হীরা কারবারি। দফায় দফায় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না মেহুল চোকসির। 2021 সালে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় এবার বেলজিয়ামে পুলিশের হাতে ধরাশায়ী হলেন তিনি। এর আগে তার প্রত্যর্পণের জন্য বেলজিয়াম সরকারের কাছে অনুরোধ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এটা ভারতের জন্য বড় সাফল্য। অনেক প্রমাণ আছে, বিচারিক প্রক্রিয়াতেও সফল হব। তাকে ভারতে ফিরতেই হবে। সিবিআই ও ইডির কাছে সকল তথ্য আছে। তিনি কিভাবে অর্থ তুলেছেন, পাচার করেছেন আর ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। গ্রেফতারের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন চোকসির আইনজীবীরা। তার গ্রেফতারের বিরুদ্ধে আপিল করব, তাকে কারাগার থেকে বের করার অনুরোধ জানাবো। এর প্রধান কারণ হলো তিনি অসুস্থ, তার ক্যান্সারের চিকিৎসা চলছে। একই মামলার প্রধান আসামি নীরব মোদি এখনও অবশ্য ধরাছোঁয়ার বাইরে, যার সাথে সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে মোদি প্রশাসনকে বহুবার তুলোধুনো করেছেন বিরোধীরা। ভারতের আলোচিত গহনা নির্মাতার প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মেহুল চোকসি। ভারত জুড়ে প্রতিষ্ঠানটির 4000-এরও বেশি শাখা। অনিক রহমান, যমুনা নিউজ।